শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর ব্যাপারীর বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান ব্যাপারীর মরদেহ দেখতে পায়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। আমার বাইরে করলো নাসির ভাইরে এই যে চোখের মাঝে হালাই থুয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়। ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সেও আরেকজন ইনজুর্ড হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। এখন এই মুহূর্তে সে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি। আমরা অনুসন্ধান চলমান আছে। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্ব দানকারী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির সহযোগিতায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি করইতলা মোড় এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি 12 দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানায়, দীপুকে হত্যার পর তার দেহ স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে লাশ পোড়ানোর ঘটনায় তিনি সরাসরি নেতৃত্ব দেন। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে 9 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সারা দেশের মতো মাদারীপুরে বন্ধ রয়েছে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। শহরের অধিকাংশ এলাকায় দেখা গেছে চাহিদার তুলনায় নেই সরবরাহ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে বলা হয়, বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা না করেই মূল্য সমন্বয় করেছে। এলপিজি সিলিন্ডারের সংকট দূর করায় জোর না দিয়ে বাড়তি দাম নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। পরিবেশক কমিশন 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা ও খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। এরই অংশ হিসেবে মাদারীপুরে বন্ধ রয়েছে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। সারা দেশে বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস। দেশের 24 জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। এতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত রংপুর সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন। তাপমাত্রা নেমেছে 9 থেকে 10 ডিগ্রি। এতে করে চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড় হাসপাতালগুলোতে। শীত যত বাড়ছে ততই প্রয়োজন মানবিক সহায়তা। বিত্তবানদের উষ্ণ হাত শীতার্তদের জন্য এখন সবচেয়ে বড় ভরসা। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রংপুর বিভাগ। সকাল হলেও মিলছে না কাঙ্ক্ষিত সূর্যের দেখা। শীতের সঙ্গে হিমেল বাতাস পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষরা। আমাদের রংপুরে অনেক ঠান্ডা, শীত খুব, কুয়াশা খুব। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রোগ ব্যাধিতে জর্জরিত হতেছি। উত্তরবঙ্গে শীতটা বেশি হচ্ছে। আমরা ঠান্ডাতে খুব ভুগতেছি, বেড়াইতে পারছি না। এখন যে কাজ করতেছি খুব কঠিন অবস্থায়।
এদিকে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আউটডোরে প্রতিদিনই ভিড় করছেন শত শত রোগী। বিশেষ করে শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোতে। নিউমোনিয়া, ঠান্ডা, শ্বাসকষ্টের সমস্যা, যে বাচ্চার কাশি, পেটের বিষ, ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা মেডিকেলে আসছি। ঠান্ডা, সর্দি, কাশ এর তো আমরা বাচ্চাকে এখানে নিয়ে আসছি। গতকালকে নীলফামারী থেকে আসছি, ঠান্ডা লাগার কারণে পেটে ব্যথা শুরু হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এই শীতে রোগীর বাড়তি চাপ রয়েছে। হাসপাতালে 3 গুণ রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। গত 3 সপ্তাহে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অন্তত 16 জন রোগী মারা গেছেন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়াতে গত কয়েক সপ্তাহ যাবৎ রংপুর মেডিকেল হসপিটাল আউটডোরে এবং ইনডোরে ওই বিভাগে শিশু এবং বিশেষ করে বয়স্কদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 3 গুণ রোগী এখন ভর্তি হয়েছে। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের একটি উষ্ণ উদ্যোগই বদলে দিতে পারে শীতার্ত মানুষের জীবন। এখন ওই সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। গাইবান্ধায় তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা নেই 3 সপ্তাহ ধরে এবং উত্তরের হিমেল হাওয়ায় শীত আরও তীব্র হয়েছে। বিশেষ করে চরাঞ্চল ও নিম্ন আয়ের মানুষদের কষ্ট বেশি। রিকশা, ভ্যান চালক ও কৃষি শ্রমিকরা কাজ করতে গিয়ে কম আয় পাচ্ছেন। শীতজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও পর্যাপ্ত নয়। কুয়াশার সঙ্গে যে বাতাস বইতেছে এটা কঠিন আকারে, গরিব মানুষ তো টিকতেই পারছে না, আর বয়স্ক লোকগুলো কিছু কিছু মারাও যাচ্ছে। খুব কষ্ট হয়েছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে, থাকতেছে না তো, সব হাসপাতালে যাচ্ছে, কেউ বাড়ির যে চিকিৎসা নিচ্ছে। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না, তারপরে গরু ছাগল পর্যন্ত কুকুরা নাগিয়ে গেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য নির্বাচনী প্রচারণা শুরুর স্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণা শুরু করতে পারেন 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। সিলেট রাজনীতি আর আধ্যাত্মিকতার মিলনস্থল। 360 আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল থেকেই অতীতে শুরু হয়েছে বহু রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী যাত্রা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। সিলেটের রাজনৈতিক গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির কারণে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি এই সিলেটে হওয়ায় পারিবারিক ও রাজনৈতিক দুই আবেগই যুক্ত হয়েছে এই অঞ্চলের সঙ্গে। নেতাকর্মীদের মতে এই সম্পর্ক সিলেটের বিএনপির জন্য আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই আমরা ওনাকে বরণ করার জন্য আমরা সিলেটবাসী আমরা অপেক্ষা করতেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন জনস্রোতের মাধ্যমে ওনাকে আমরা বরণ করব। এই বার্তাকে আরও জোরালো করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সিলেট সফর। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন তিনি। দলীয় সূত্র বলছে, সিলেটকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে গতি পেয়েছে। সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও তৃণমূলকে সক্রিয় করার কাজ চলছে জোরে সোরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করতেন সিলেট থেকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে প্রথম দিন সিলেটে এসেছেন। ঐতিহ্য বজায় রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাল্লাহ সিলেট থেকে। সিলেটের জামাইকে বরণ করার জন্য আমরা দিনক্ষণ এখনো পাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ সেই দিনক্ষণ জানার সাথে সাথেই আমরা আপনাদেরকে সেই তারিখ জানিয়ে দেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিকতা আর রাজনীতির ঐতিহ্যবাহী এই সিলেট থেকেই নতুন করে আশার আলো দেখছে বিএনপি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ।
নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম। এ সময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনমা বজলুর রশিদ। সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের পিয়াইন নদীতে টাস্ক ফোর্সের অভিযানে অবৈধভাবে উত্তোলিত 25,000 ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। বুধবার প্রায় 3 ঘণ্টা চলা অভিযানে টাস্ক ফোর্স নদী, জাফলং সেতু, চা বাগান, নয়াবস্তি এবং ছৈলাখেল এলাকা পরিদর্শন করে। নদী থেকে জব্দ করা বালুর পাশাপাশি জাফলং সেতুর নিচ থেকে একটি ভাসমান হোটেলও উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। ব্রিজ এবং চা বাগানের এখানে যে বিদ্যুতের টাওয়ার, এটার নিচ থেকে বালু তোলা হচ্ছে, সেই সংবাদ পেয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের সহযোগী আমরা অভিযান পরিচালনা করি। আজকে কাউকে পাওয়া যায় নাই, তারা আমাদেরকে দেখে অভিযানিক দল দেখে সবাই পালিয়ে গেছে। আর এখানে নদীর পাড়ে রাখা প্রায় 20 থেকে 25,000 ঘনফুট বালি আমরা জব্দ করেছি। এটা আগামীকাল আইনানুগ প্রক্রিয়ায় নিলাম করা হবে। যশোরে ঘুষের টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নিজ কার্যালয়ে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে ওই কর্মকর্তাকে ছড়াতে সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত দুদকের যশোর সমন্বিত কার্যালয় অবরুদ্ধ করে রাখেন শিক্ষক ও কর্মকর্তারা। দুদক জানায়, গতকাল বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযানে পেনশন ফাইল অনুমোদনের জন্য 1,20,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন আশরাফুল আলম। পরে তাকে দুদক যশোর সমন্বিত কার্যালয়ে নেওয়া হয়। মাইটিভিতে সংবাদ প্রচারের পর অবশেষে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণ করেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্গন্ধযুক্ত আবর্জনায় চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। মাইটিভিতে বিষয়টি সংবাদ আকারে প্রচার হওয়ার পর নড়েচড়ে বসে কালিয়াকৈর পৌরসভা। কালিয়াকৈর পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জমে থাকা ময়লা অপসারণ করেন। হাদির হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে হাদির হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় হাদি হত্যার 24 দিনেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশেপাশের সড়কে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ বিল্লাল হোসেন নামের একজনকে আটক করে অভিযান পরিচালনাকারী দলটি। অভিযানে নেতৃত্ব দেন মেজর MAN রওশন আলম। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তার ঘর থেকে একটি 7.65 মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ফজু শাহ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। বেলা 12টার দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল। যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে 2টি ভেকু মেশিন এবং 2টি ট্রাক জব্দ করেন মনিরামপুর সহকারী কমিশনার ভূমি মাহির দায়ান। দুপুর 3টায় মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকুরিয়া ইউনিয়নের সচিব অলোক অধিকারী ও শরীফুল ইসলাম। ভোলার মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু মোসা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ রিয়াদ হাসান, মনপুরা থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ, উপজেলা আনসার কমান্ডার মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় সকল ভোট কেন্দ্রের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কসবা পৌর শহরে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কাউন্সিলের সিনিয়র সদস্য, বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতা মুশফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভোলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। সকালে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করা হয়। মোনাজাতে মরহুমাকে যেন জান্নাতবাসী করেন এ দোয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে ভোলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কালুরঘাট বিএডিসি অফিসে অস্ত্র পরিদর্শন করে হুমকির অভিযোগে ঠিকাদার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত 4 জানুয়ারি আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল অস্ত্রসহ কালুরঘাট ও 16 শহরের বিএডিসি অফিসে প্রবেশ করে কর্মকর্তাদের ভয়ভীতি দেখায় ও মারধর করে। এ সময় অফিস স্টাফদের হত্যার হুমকিও দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গতকাল বিকেলে চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকায় ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপন ও ট্রলিং জাল তৈরির সঙ্গে জড়িত এক ভারতীয় নাগরিক সহ 7 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড চট্টগ্রাম দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের মধ্যে 6 জন বাংলাদেশি কারিগর এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে চর পাথরঘাটা সংলগ্ন একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে প্রায় 36 লাখ টাকা মূল্যের 12টি নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, এসব জাল ব্যবহারে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 12 আগস্ট 2025 তারিখে কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী ও চট্টগ্রামের বাঁশখালীর শুকুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানির সরাসরি হস্তক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে সে কারাগার থেকে জামিনে মুক্তি পায়। কক্সবাজারের কুতুবদিয়ার আলোচিত যুবক এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় দীর্ঘ 19 বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন এই রায় ঘোষণা করেন।
আদালত 4 আসামিকে মৃত্যুদণ্ড ও জরিমানা এবং অভিযোগ প্রমাণিত না হয় অপর 4 আসামিকে খালাস দেন। 2006 সালের 15 অক্টোবর রমজান মাসে কুতুবদিয়ার বড়খোপ এলাকায় রুবেলকে রিকশা থেকে নামিয়ে সন্ত্রাসীরা হত্যা করে। ওই ঘটনায় তার মা মামলা দায়ের করেন। বিচার শেষে আদালত পূর্ব পরিকল্পিত হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা করে জরিমানা করেন। 4 জন আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও নিহত রুবেলের ছোট ভাই উভয়ই উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় অবৈধ দখলদার মডার্ন স্টিল মিলস উচ্ছেদ করে চা বোর্ডের শতাধিক কোটি টাকা মূল্যের 65 জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। চা বোর্ড কর্মকর্তারা জানান, 2008 সালে ভাড়ায় দেওয়া ওই জমির চুক্তি 2022 সালে শেষ হলেও ভাড়াটিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে জায়গা দখল করে রাখে এবং 2,24,00,000 টাকা ভাড়া পরিশোধ করেনি। 2025 সালের জুনে উচ্চ আদালতের আদেশ অমান্য করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। মডার্ন স্টিল মিলস ও রতনপুর স্টিল মিলসের বিরুদ্ধে সরকারি জমি দখল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের পাওনা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। শীতের তীব্রতা মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার উর্শিউড়ায় 2টি এতিমখানায় শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী, আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে 6 শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শামী দুপুরে নগরীর কাঁচিঝুলি কাটাখালী এলাকায় অসহায়, দুস্থ ও শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, পরিবহন বিভাগের পরিচালক রাজিবুল আহসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে 54তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকাল 4টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক, জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়। ঘাটাইল মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। এবার আমাদের কৃষি। স্বল্প খরচ, অল্প শ্রম আর পরিবেশ বান্ধব পদ্ধতিতে আদা চাষ এখন সম্ভব বস্তাতেই। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সফলভাবে বাস্তবায়িত হয়েছে বস্তায় আদা চাষ। বাসাবাড়ির ছায়াযুক্ত পতিত জায়গা কাজে লাগিয়ে প্রতি বস্তায় মিলছে প্রায় 2 কেজি আদা। এতে যেমন পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে, তেমনি বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সিমেন্টের পরিত্যক্ত খালি বস্তা কিংবা পলিথিনের ব্যাগ, তার সঙ্গে ঝুরঝুরে পরিষ্কার মাটি আর সারের মিশ্রণ, এই সহজ ব্যবস্থাপনাতেই ফলানো যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ও দামি মশলা আদা। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকরা। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের ঝুঁকি কম, অন্যদিকে প্রকৃতির দুর্যোগে বস্তা সহজেই সরিয়ে নেওয়া যায় নিরাপদ স্থানে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে বাড়ির উঠান, ছায়াযুক্ত পতিত জমি, নিচু জলাশয় এলাকা, এমনকি ছাদ বা বারান্দাতেও বস্তায় আদা চাষে আগ্রহী হচ্ছেন তরুণ চাষিরা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় সাথী ফসল হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে যেখানে প্রতি গাছে সর্বোচ্চ 800 গ্রাম আদা পাওয়া যায়, সেখানে বস্তা পদ্ধতিতে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত আদা উৎপাদন সম্ভব। ছায়াযুক্ত স্থানে ভালোভাবে হচ্ছে, এটা দেখে আমি বাড়ির আঙিনায় এটার ফলনের জন্য আমি চেষ্টা করব যাতে আমার
পারিবারিক চাহিদা মেটে আমার বাজার থেকে যাতে আর আদা কিনে খেতে না হয়। আমরা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা যে চারা বীজ ওটা আমরা নেওয়ার জন্য আমরা বাইরের সাথে কথা বলছি এবং আমরা এটা নেওয়ার জন্য আগ্রহী। যদি ভবিষ্যতে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে পারি তাহলে এটা আমাদের জন্য খুবই কার্যকরী হবে এবং ফলপ্রসূ হবে। আমি কিছুদিন আগেও বেকার ছিলাম, এখন কোডেকের সহযোগিতার মাধ্যমে এই জায়গায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করছি, এখানে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পরীক্ষামূলকভাবে 200টি বস্তায় আদা চাষ করা হয়। সম্প্রতি কয়েকটি বস্তা খুলে দেখা গেলে প্রতি গাছে প্রায় 2 কেজি করে বড় ও মানসম্মত আদার ফলন পাওয়া যায়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনাময় একটা প্রযুক্তি বস্তায় আদা চাষ। এই ছায়াযুক্ত জায়গাতে আমরা আদা চাষ করেছি প্রায় 200 বস্তায়। আশা করি আগামীতে এই প্রযুক্তিটা অনেক কৃষক গ্রহণ করবে এবং তাদের প্রয়োজনীয় অন্তত বাসা বাড়িতে প্রয়োজনীয় আদাটা ওনারা এখান থেকে পূরণ করতে পারবে। সহকারী কৃষি কর্মকর্তারাও তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো আমরা সবাই যদি আদা চাষ করি তাহলে আমাদের দেশ আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। কৃষি সংশ্লিষ্টদের আশা, এ সাফল্যের ধারাবাহিকতায় রায়পুর সহ লক্ষ্মীপুর জেলার অন্যান্য এলাকাতেও বস্তায় আদা চাষ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন বাড়বে কৃষকের আয়, অন্যদিকে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।